আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, ফোনের লোকেশন ট্র্যাক করে ধরা খেল ওবায়দুল কাদের। রাজধানী মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এবং সর্বশেষ জানাবো, জুলাই গণহত্যা চালাতে আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় কোর কমিটির গোপন ভিডিও ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? আপনাদের নিশ্চয়ই মনে আছে ওবায়দুল কাদেরের কথা। অতীত স্বৈরাচার শেখ হাসিনার প্রধান সিফাত সালাহ হাসিনার মতোই দম্ভ আর অহংকারে যেন মাটিতে পা পড়ত না। বৈষম্য বিরোধীদের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের গোন্ডাদের লেলিয়ে দিয়েছেন কাদের। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে কোনো মতে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা। অন্যান্য অনেক নেতাদের মতো আত্মগোপনে চলে যান কাউয়া খ্যাত ওবায়দুল কাদের। কিন্তু সবার প্রশ্ন, কোথায় তিনি? এই নিয়ে গত কয়েক মাস নানা রকম খবর চাউর হয়েছে। কেউ বলছিল দেশ ত্যাগ করেছেন, আবার কেউ বলছিল তিনি দেশে আছেন। গুঞ্জন রয়েছে যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন। তবে সম্প্রতি ফেসবুকে ছড়ানো হয়েছে ফাটাকেস্ট কাদের নাকি মারা গেছেন। যদি এই তথ্যকে গুজব বলে চিহ্নিত করেছে বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান। এসবের মধ্যেই আলোচিত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছেন, ভারত, দুবাই বা সিঙ্গাপুর কোথাও নয়, বাংলাদেশে লুকিয়ে আছে ওবায়দুল কাদের। এত সব গুঞ্জন আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে এখন আলোচনা, তাহলে কোথায় কিংবা কার আশ্রয়ে রয়েছেন হাসিনার এই প্রধান সহযোগী? নানা আলোচনার মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন প্রবাসী সাংবাদিক মনোয়ার আলম নির্ঝর। তিনি বেশ কিছু তথ্য প্রমাণ দিয়েই দাবি করেছেন ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে কেনা মোবাইল বাংলাদেশে ব্যবহার হচ্ছে। এমনকি গত 5 আগস্ট কাকে কাকে কল দিয়েছেন এবং কোথায় গিয়েছেন সেটি তথ্য প্রমাণ মিলেছে। দেখা গেছে ওবায়দুল কাদেরের জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যক্তিগতভাবে যে বাংলালিংক নম্বরটি কেনা হয়েছিল তা ব্যবহার হচ্ছে টেকনো কোম্পানির স্পার্ক 10 প্রো মোবাইল হ্যান্ডসেট। 5 আগস্টের আগে ও পরে এই নম্বরটি দিয়ে ব্যবসায়ী মডেল অভিনেত্রী সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েকদিন আগেও এই নম্বরটি সক্রিয় দেখা গেছে। গত 3 মার্চ মোবাইল ফোনটি লালমনিরহাট সদরের বনগ্রাম আনন্দবাজার এলাকার অ্যাক্টিভ রয়েছে নেটওয়ার্ক লোকেশনে। অনুসন্ধানে জানা গেছে ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে মোট 4টি মোবাইল সিম কেনা হয়েছে, যার মধ্যে একটি গত 5 আগস্ট দুপুর 2:42:17 বন্ধ হয়। বন্ধ করার আগে সিমটির লোকেশন ছিল মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে। সিমটির সিডিআর বলছে, সেদিন দুপুর 12:08 দিকে দেশের একটি শিল্প গ্রুপের ও পত্রিকা টিভি চ্যানেলের মালিককে কল করে কথা বলেছেন 3 মিনিটের বেশি। এর আগে ও পরে অনেকের সঙ্গে ওবায়দুল কাদেরের যোগাযোগ হয়। তাদের মধ্যে এসএসএফ এর কর্মকর্তা সোহেল আমিনুল ইসলাম মাসুম ভূঁইয়া অন্যতম। আমিনুল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক বলে জানা গেছে। মোহাম্মদপুরে 2:45 মোবাইলটি বন্ধ করার আগে বিভিন্ন স্থানে ছোটাছুটি করেন ওবায়দুল কাদের। সিম লোকেশন ডেটা বলছে 5 আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, আগুরগাঁওয়ের প্রেসিডেন্ট কার্ড রেজিমেন্ট ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ এর এমপি হোটেলে বারবার যাতায়াত করেছেন হাসিনার প্রধান সিফাত সালাহ। প্রবাসী সাংবাদিক মনোয়ার আলম নির্ঝরের সিটিআর অনুযায়ী ওবায়দুল কাদেরের মোবাইল ফোন বাংলাদেশে ব্যবহার হচ্ছে। এ কারণে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বাংলাদেশে কোথাও লুকিয়ে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন মোবাইল সিম অ্যাক্টিভ থাকা এবং বারবার লোকেশন পরিবর্তন হওয়ায় সিডিআর গোয়েন্দা কিংবা পুলিশ প্রশাসনের জন্য ক্লু হতে পারে। জানা গেছে স্ত্রী ইসরাতুন্নেছা কাদের, ভাই আব্দুল কাদের মির্জা, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী ও সাবেক সচিব ABM আমিনুল্লাহকে নিয়ে ওবায়দুল কাদের গড়ে তোলেন দুর্নীতির বিশাল সিন্ডিকেট। তার মন্ত্রিত্বকে অবৈধ ক্ষমতা চর্চার হাতিয়ার করে 2011 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন খাতের ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে হাজার কোটি টাকার সম্পত্তির পাহাড় করেছে কাদের পরিবার ও সিন্ডিকেটের অন্য সদস্যরা।
নির্বাচনী কমিশনের কাদেরের নিজের দাখিল করা হলফনামা অনুযায়ী 2008 থেকে 2009 সালে তার বিরুদ্ধে অন্তত 6টি দুর্নীতির মামলা চলমান ছিল। এই মামলাগুলো হয়েছিল মূলত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আদালতে মামলাগুলো বাতিল হয়ে যায়। এত বছর পরে এই প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে আবার দুর্নীতির অভিযোগ উঠেছে। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নেত্র নিউজের সাথে যোগাযোগ করেছেন একজন হুইসেল ব্লোয়ার। তিনি দাবি করেছেন যে উৎকোচ হিসেবে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের দামি হাতঘড়ির উপহার পেতে পছন্দ করেন কাদের। মোটা অঙ্কের একটি কন্ট্রাক্ট পাশ করে দেওয়ার বিনিময়ে মন্ত্রী কাদের বিলাসবহুল একটি ব্র্যান্ডের খুবই দামি একটি হাতঘড়ি উৎকোচ হিসেবে নিয়েছেন। এমন একটি লেনদেন খুবই কাছে থেকে প্রত্যক্ষ করেছেন এই অভিযোগকারী। অভিযোগের প্রমাণ হিসেবে তিনি আমাদের ঘড়িটির বিশেষ সিরিয়াল নাম্বার সহ ছবি, এই ঘড়ির আসল উৎস সংক্রান্ত দলিলও দেখিয়েছেন। গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ওবায়দুল কাদের ঘড়িটি পরে আছেন এমন ছবিও এই হুইসেল ব্লোয়ার আমাদের দেখাতে সক্ষম হন। তিনি আরও দাবি করেন যে ওবায়দুল কাদেরের মন্ত্রণালয়ের বারান্দায় হাঁটাহাঁটি করা লোকজনের কাছে, বিশেষ করে দেশি বিদেশি ঠিকাদারদের কাছে মন্ত্রীর এই হাতঘড়ির লোভ একটি ওপেন সিক্রেট। ওবায়দুল কাদেরের এই ঘড়িটির সাথে সাদৃশ্য আছে রোলেক্স ডেট প্রেসিডেন্ট ঘড়ির, দাম 28,86,000 টাকা। কাদেরের আরেকটি ঘড়ির কালেকশন ছিল লুই ভিতন GMT ভয়েজার, যার বাজার মূল্য 12,72,000 টাকা। এছাড়াও রয়েছে লুই ভিতন তাম্বো স্পিন টাইম রিগাতা ঘড়ি, যার বাজার মূল্য 37,31,000 টাকা। তারপরের কালেকশনে রয়েছে রোলেক্স ডেট জাস্ট, যার বাজার মূল্য 9,33,000 টাকা। উলিস নাদা এক্সিকিউটিভ ডুয়াল টাইম, দাম 10,16,000 টাকা এবং রোলেক্স সেলিনি, দাম 9,33,000 টাকা। এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের দলের ও সরকারের কোনো মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের খোঁজ পেলে আপনারা তা লিখুন, তুলে ধরুন, আমাদের তথ্য দিন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। অথচ সেই সংবাদ সম্মেলনে মন্ত্রী কাদেরের কবজিতেই দুর্নীতির মাধ্যমে অর্জিত কোটি টাকার ঘড়ি শোভা পাচ্ছিল। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ওবায়দুল কাদেরের পেশা ছিল লেখালেখি ও সাংবাদিকতা। 16 বছর পরে সেই পেশা পরিবর্তন করে কাগজে কলমে তিনি বেসরকারি চাকরিজীবী সেজেছেন। সর্বশেষ 2024 সালের নির্বাচনী হলফনামায় সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে প্রাপ্ত সম্মানী, লেখালেখি, বাড়ি ভাড়া, ব্যাংক আমানত ও সঞ্চয়পত্র বিবেচনায় 2008-এর তুলনায় কাদেরের স্থাবর সম্পদ বেড়েছে 6 গুণেরও বেশি। এই সময়ে তার অস্থাবর সম্পদ বেড়েছে 13 গুণের বেশি। সবশেষ হলফনামায় যা পাওয়া যায়, কাগজে কলমে 2008 সালে ওবায়দুল কাদেরের অস্থাবর সম্পত্তি ছিল 24,48,095 টাকার। তার স্ত্রীর অস্থাবর সম্পত্তি ছিল 48,81,522 টাকার। 16 বছর পর কাদেরের অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে 3,82,898 টাকা এবং তার স্ত্রী ইসরাতুন্নেছা কাদেরের সম্পদের পরিমাণ হয়েছে 1,28,42,464 টাকা। সবশেষ মন্ত্রী থাকা অবস্থায় ওবায়দুল কাদেরের বার্ষিক আয় দেখানো হয় 38 লাখ টাকা। এর মধ্যে বাড়ি ভাড়া থেকে 14,24,924 টাকা, শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানত থেকে 6,97,284 টাকা, এমপি ও মন্ত্রী হিসেবে বেতন ভাতা বাবদ 12,60,000 টাকা আয় দেখানো হয়। এছাড়া বই থেকে আয় 4,25,300 টাকা। তার উপর নির্ভরশীলদের আয় 12,23,512 টাকা দেখানো হয়। বর্তমানে ওবায়দুল কাদেরের ব্যাংক হিসেবে জমার পরিমাণ প্রায় 75,63,000 টাকার, আর তার স্ত্রীর নামে ব্যাংকে জমা আছে 51,97,000 টাকা। হলফনামায় ওবায়দুল কাদেরের নিজের কাছে নগদ 80,000 ও স্ত্রীর কাছে 70,000 টাকা থাকার কথা উল্লেখ করা হয়। বাংলাদেশে 2024-এর গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের চিহ্নিত করা, তাদের হত্যা ও দমন-পীড়ন সুপারিভিশনের দায়িত্বে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে বলছে, কোথায় কাকে হামলা করতে হবে তা নির্ধারণ করতে ওই সময় কাজ করেছে কামালের নেতৃত্বে একটি কোর কমিটি। 11 জন সদস্য ছিলেন এই কমিটিতে। প্রতিদিন সন্ধ্যায় আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় তারা বৈঠকে মিলিত হতেন। আন্দোলন দমন করতে অভিযানের পরিকল্পনা নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা ছিল কোর কমিটির কাজ।
কোর কমিটির সদস্যদের মধ্যে ছিলেন আইজিপি আবদুল্লাহ আল মামুন, র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ, ডিজিএফের প্রধান মেজর জেনারেল হামিদুর হক, এনএসআই প্রধান মেজর জেনারেল হোসেন আল মুর্শিদ, এসবি প্রধান মনিরুল ইসলাম, বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, এনটিএমসি প্রধান জিয়াউল আহসান, আনসার বিডিপির মহাপরিচালক মেজর জেনারেল AKM আমিনুল হক এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।